দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন আমেরিকান ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মইন চৌধুরী। পুরো অনুষ্ঠান জুড়ে নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদের সাথে উপস্থিত আছেন রেজওয়ানা এলভিস এবং বরাবরের মতেও আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর অ্যাটর্নি মইন চৌধুরী। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ রেজওয়ানা এলভিস, আপনাকে সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতনই তো আসলে আমরা ল, ইমিগ্রেশন এবং রিসেন্ট কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করি। আমি আজকে একদম শুরুতেই চলে যাই স্ট্যাটাস নিয়ে, মানে আপনার I-485 এইটা নিয়ে যদি একদম শুরুতে আপনি আমাদেরকে একটু জানাতেন। স্ট্যাটাস বলতে আপনি জানতে চাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট? জি, এই জিনিসটা যদি প্রথম থেকে বলতে শুরু করি, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস AOS বলে পরিচিত অনেকের কাছে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন হিসাবে পরিচিত। যারা বর্তমানে আমেরিকায় আছেন, যে কোনো ধরনের বৈধ ভিসায় আছেন, আনডকুমেন্টেড হন নাই, আপনাদের স্টে এক্সপায়ার হয় নাই, তারা যদি এই দেশে কোনো কোয়ালিফাইড পিটিশন থাকে, যদি তাদের ছেলে মেয়ে, যদি প্রথমত মা বাবার কথা বলি, যদি 21-এর উপরে ছেলে মেয়ে এই দেশের নাগরিক হয়ে থাকেন, তার মা বাবা যদি কোনো বৈধভাবে বৈধ ভিসায় আমেরিকায় এসে থাকে, যে কোনো স্টেটে থাকুক না কেন, তারা কিন্তু তার মা বাবার জন্য স্ট্যাটাস চেঞ্জের জন্য মা বাবা সরাসরি অ্যাপ্লাই করতে পারে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। তার মানে এইখানে বসেই ওই বৃদ্ধ মা বাবার গ্রিন কার্ডটা হবে। সেমভাবেই যদি কোনো আমেরিকান নাগরিকের সন্তান 21-এর নিচে আমেরিকায় আসে, হয়তো আগে দেশের ছিল, আমেরিকা আসছে বৈধ ভিসা বা স্টুডেন্ট ভিসা, তারাও কিন্তু চাইলে এখানে এলিজিবল আর কি অ্যাপ্লাই করতে পারবে। আপনারা অতীতে কয়েক সপ্তাহ আগে শুনেছেন যে তাদেরকে দেশে চলে যেতে হবে, কিন্তু এই জিনিসটা প্রথমেই মানুষজন শুনেই বিভ্রান্তির মধ্যে পড়েছিল। বর্তমানে আবার ব্যাখ্যা আসছে, যদি আমরা গুড কজ দেখাতে পারি, যে পজিটিভ ফ্যাক্টরগুলো দেখাতে পারি, এই ভদ্রলোক বা ভদ্র মহিলা এখানে থাকতে হচ্ছে, নাহলে সিটিজেনের একটা হার্ডশিপ হবে, তাহলে আমরা এখান থেকে বসে অ্যাডজাস্ট করতে পারি। এখন আমরা অ্যাডজাস্টমেন্ট ফাইল করছি, করার মানে হচ্ছে দে আর এলিজিবল, কিন্তু যখন ইন্টারভিউতে যাবে তখন ইমিগ্রেশন সার্ভিস অফিসার, এটা USCIS বলে ISO, ইমিগ্রেশন সার্ভিস অফিসার, দেশে হলে কনসুলার অফিসার। USCIS থেকে ইমিগ্রেশন সার্ভিস অফিসার ইন্টারভিউ নেবে, তারা তখন মনে করবে আমরা যদি গুড কজ শো করতে পারি এখানে বসে তার গ্রিন কার্ড হবে। গুড কজ শো করতে না পারলে তাদেরকে বলবে থার্ড কান্ট্রি বা দেশে যে ভিসা নেওয়ার জন্য। এটা কার কার জন্য প্রযোজ্য? খুব কমন জিনিস হচ্ছে যারা এখানে নাগরিক, তাদের স্ত্রী অথবা স্বামী, এটাই হচ্ছে খুব বেশি পরিচিত। ধরুন এখানে টুরিস্ট ভিসা আছে অথবা স্টুডেন্ট ভিসা আছে, তাদের ভিসা এক্সপায়ার হয় না। এক ভদ্রলোক তার ওয়াইফের জন্য আমেরিকাতে বসে অ্যাপ্লাই করেছিল, ওয়াইফ অ্যাপ্লাই করেছিল অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য। সে তার কাছে কোনো লয়ার ছিল, নিজে যে ফাইল করেছে সে করেছে। বর্তমান সময় হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ফিটা দিতে হয়। সে যেহেতু আগে কাজটা করে নাই কখনো, সে মানি অর্ডার করে টাকাটা দিল। মানি অর্ডার করে দেওয়ার ফলে হলো কি, সেই কেসটা কয়েকদিন পেন্ডিং থাকার পরে তারা যখন দেখলো যে টাকার পয়সাটা ঠিক মতো ফিটা দেওয়া হয় নাই, দে রিজেক্টেড দি ফাইল। রিজেক্ট করার ফলে হলো কি, যে ভদ্র মহিলা এখানে ছিল তার স্ট্যাটাস এর মধ্যে নষ্ট হয়ে গেল। এখন তার জন্য ফাইলটা আবার যখন রিফাইল করবে, এটা তার জন্য কঠিন হয়ে গেল, কারণ সেটা তো স্ট্যাটাস এক্সপায়ার হয়ে গেছে, তার বৈধ স্ট্যাটাসটা নাই। সো এই ক্ষেত্রে আমরা সবসময় বলি একটা জানা লোকের কাছে অবশ্যই যাবেন। আর লিগ্যাল কনসালটেন্ট বলে আমেরিকায় কোনো শব্দ নাই, আমেরিকায় হচ্ছে অ্যাটর্নি অ্যাট ল। যদি অ্যাটর্নি অ্যাট ল কেউ না হয়, সে কিন্তু আপনাকে কাউকে বৈধভাবে পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখে না, সারা শুধু কাজ করতে পারে। যদি লিগ্যাল কনসাল্ট যারা বলে বা কনসালটেন্ট বলে, প্যারালিগ্যাল বলে, তারা আপনার ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু অফিসিয়ালি কোনো ধরনের যদি কনসাল্ট করতে হয় তারা নট অ্যালাউড। তো এই জিনিসটা বুঝতে হবে। দে মাইট নো সাম ওয়ার্ক, তারা হয়তো কাজের অভিজ্ঞতা আছে, কাজ করে হেল্প করতে পারবে, কিন্তু তারা সার্ভিস চার্জটা অ্যাটর্নি অ্যাট ল হিসাবে তারা কনসাল্ট করতে পারবে না। তারা বলবে যে হ্যাঁ এই লোকটা আমার কাছে আসছে, আমি তার এই ফর্মগুলো ফিল আপ করে দিয়েছি। আর অ্যাটর্নি থাকলে সুবিধা কি, বিং অ্যান অ্যাটর্নি অ্যাট ল ইন দিস কান্ট্রি ফর 20 years, আমাদের দায়বদ্ধতার অনেক বেশি।
যখন আমরা G28 দিয়ে ফাইল শুরু করি, দ্যাট মিন্স লিগ্যাল রিপ্রেজেন্টেশন, তার যে ইয়াগুলা ডকুমেন্টগুলা, দুইটা সুবিধা, তার যে ডকুমেন্টগুলা তার কাছে এক কপি যাবে, অ্যাটর্নির কাছে এক কপি আসবে। এটা সুবিধা হচ্ছে এই কারণে, যদি কেউ অ্যাটর্নি ছাড়া ফাইল করে যে কোনো কিছু, তখন তার সমস্যাটা হচ্ছে কি, সে ক্লেমিং হিমসেলফ অর হারসেলফ, তার কোনো অ্যাটর্নি নেই, তার নিজের নামে ফাইল করছে, ভুল হলে সে নিজে জানে। কিন্তু অ্যাটর্নি হলে অ্যাটর্নি ভুল করলেও সংশোধন করতে পারে, টিপিক্যাল এরর থাকতে পারে। তো এই ক্ষেত্রে সবার উচিত হবে অ্যাটর্নির সাথে পরামর্শ করা। এবং যে জিনিসটা হয়, যদি আপনি দুইটা জায়গায় চিঠিটা যায়, নোটিশ যায়, আপনি কিন্তু মোর সেফার এবং আপনি একটা প্রফেশনাল গাইডেন্স পাচ্ছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে বর্তমানে যে অ্যাডজাস্টমেন্টের সাথে কথা বলছেন, যদি I-130 অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তার পিটিশনার ফাইল করবে, I-130 ফাইল করবে, তারপরে বেনিফিশিয়ারি যে এখানে অ্যাপ্লিক্যান্ট, ভিসা অ্যাপ্লিক্যান্ট, সে সরাসরি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করবে, মেডিকেল হবে। যেই দিনে সে গ্রিন কার্ডের জন্য আবেদনটা করলো, যারা যদি রিসিপ্ট নোটিশটা চলে আসে, ওই দিন থেকেই তার কিন্তু অবস্থান এখানে বৈধ। কিন্তু এখানে ব্যতিক্রম হলো, যদি কারো গ্রিন কার্ড থাকে এবং তার যদি পিটিশনটা ভিসা নাম্বার অ্যাভেলেবলও থাকে, ধরেন কেউ হাজব্যান্ড ওয়াইফের জন্য অ্যাপ্লাই করলো, গ্রিন কার্ডের সরাসরি ভিসা নাম্বার থাকে না, হয়তো কয়েক বছর আগে অ্যাপ্লাই করেছে, কিন্তু এই গ্রিন কার্ডধারীর ওয়াইফ যদি এখানে অ্যাডজাস্টমেন্ট ফাইল করে বা স্বামী ফাইল করে, তখন তাকে কিন্তু এদেশে বৈধ থাকতে হবে, আনলেস দিস পারসন বিকাম ইউএস সিটিজেন। সিটিজেন হওয়ার আগে কিন্তু তার যদি অবৈধভাবে থেকে থাকে যে অ্যাপ্লিক্যান্ট, তার কিন্তু এটা হওয়ার সম্ভাবনা নাই। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমি বলতে চাই আপনাদের কাছে, অনেকেই দেখবেন আমেরিকাতে বিভিন্ন দেশ থেকে বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে এসেছে। অনেকে 2 বছরের গ্রিন কার্ড পায়, অনেকে 5, অনেকে 10 বছরের গ্রিন কার্ড পায়। কিন্তু এই গ্রিন কার্ড পেয়ে যদি বিয়ে মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে আসে, এই ভদ্রলোক বা ভদ্র মহিলা গ্রিন কার্ড পাওয়ার 5 বছরের ভিতরে যদি অন্য কাউকে বিয়ে করে অ্যাপ্লাই করে, এটা কিন্তু 0 আনার সম্ভাবনা নাই। কিন্তু অনেকেই দেখি না, অনেকে যারা কাজ করে তারাও এটা জানে না যে এটা করা যায় না। তারা হয়তো প্রতারণার মাধ্যমে বিয়ে করলো, এই দেশে বিয়ের জন্যই তারা আসলো, আসার পর 2 বছরের গ্রিন কার্ড পেলো, সাথে সাথে দেখা গেল তার দেশে বা অন্য দেশে সম্পর্ক আছে, সে এটা বর্তমান স্বামী কিংবা স্ত্রীকে ছেড়ে সে তার অতীতের স্বামী বা স্ত্রীকে নিয়ে আসার চেষ্টা করলো। এটা কিন্তু তাকে ফ্রডের মধ্যে পড়বে। সেটা যদি কেউ মনে করেন যে বিয়ে করে চলে গেলাম, পরে আমার মনের মানুষকে নিয়ে আসবো, এটা কিন্তু ইমিগ্রেশনের ফ্রড হিসাবে গণ্য হয়। এবং 5 বছরের ভিতরে যদি অ্যাপ্লাই করেন, এটা 4 বছর পেন্ডিং থাকলো, এটা হওয়ার সম্ভাবনা নাই, আনলেস ইউ প্রুভ দ্যাট ম্যারেজ ওয়াজ বোনাফাইড, এবং এটার দায়িত্ব অনেক বেশি, এটার যে ওয়েট অনেক বেশি। আপনার এই ম্যারেজের প্রসঙ্গে আমার একটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে তাহলে কন্ট্রাক্ট ম্যারেজ যারা করছে, হয়তো বাংলাদেশে তার ফ্যামিলি আছে, কিন্তু এখানে হয়তো আসার পরে সে চিন্তা করলো, আমি প্রিভিয়াস যে কেসগুলা হয়েছে এর আগে, যে কন্ট্রাক্ট ম্যারেজ করেছে, তারপরে হয়তো বা তার ফ্যামিলিকে আনার একটা প্রক্রিয়া চলছে, সেই ক্ষেত্রে আসলে কি বলবেন? কন্ট্রাক্ট ম্যারেজ বলতে কোনো শব্দ নাই, যদি কেউ অতীতে শুনে থাকেন এটা ব্রেন থেকে সরায় ফেলেন। কন্ট্রাক্ট যদি শব্দটা আসে, এই বিয়েটাই হচ্ছে অবৈধ এবং প্রতারণা, এবং এর মাধ্যমে যদি কেউ জানতে পারে ইমিগ্রেশন কোনো সময় যে আপনার চুক্তিবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যে একটা সময় পরে ছেড়ে দেবেন, এটা হচ্ছে ক্রাইম। সো হ্যাঁ, অনেকের আপনি কাউকে হয়তো বিয়ে করতেই পারেন, আপনার মনের মধ্যে কি আছে নবডি নোজ, কিন্তু আপনার মন বিচার করা ইমিগ্রেশনের কাজ না। যদি তারা জানে যে চুক্তির মাধ্যমে বিবাহিত হয়েছে, বিয়ের পরে তারা চলে যাবে বা একসাথে থাকবে না, তারা কিন্তু এখন বিয়ের কেসগুলা অনেক তদন্ত করে। কেন তদন্ত করে? তারা এই জিনিসটা জেনে গেছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা অনেক দেশের লোক এই কাজগুলো করে, যেটা খুব বেশি হওয়ার কারণে এই যে ব্রোকারদেরকে তারা এখন এই যে মনিটরে রাখছে, ব্রোকারদেরকে মনিটরে, তারা অনেক সময় বাসায় যায়। আগে এটা কম হতো, কিন্তু এখন অনেকে করে কি আবার বাওয়া করার জন্য, ভায়োলেন্স এগেইনস্ট উইমেন্স অ্যাক্ট। বাওয়া হচ্ছে, প্রসঙ্গতা আসছে, সবগুলো একসাথে চলে আসছে। ভাওয়া হচ্ছে যদি কোনো আমেরিকান নাগরিক বা গ্রিন কার্ডধারী যদি কাউকে বিয়ে করে এবং তাকে অত্যাচার করে, তখনও কিন্তু এই অত্যাচারিত যেই ব্যক্তি বা মহিলা বা পুরুষ, সে কিন্তু
এই কজ দেখে যে আমাকে শারীরিক মানসিক নির্যাতন করেছে বিয়ের পরে, সে গ্রিন কার্ড পেতে পারে, এটা বৈধ পন্থা। আচ্ছা, কিন্তু সমস্যাটা হলো এখানে, যদি আপনার বিয়েটাই যদি গুড ফেথ ম্যারেজ না হয়, আপনার যদি উদ্দেশ্যই থাকে যে বাবা করবেন, তার সাথে একদিনও থাকলেন না এবং আপনি তার সাথে যোগাযোগ নাই, কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, শুধু বিয়েটা কাগজপত্রে বিয়ে করেছেন ভাবার জন্য এবং একটা মিথ্যা তথ্য দিতে পারেন, এইগুলো এখন খুব বেশি তদন্ত হচ্ছে। আমরা যে কাজগুলো করি খুব প্রপারলি করি। তো আমি একটা কথা 20 ইয়ার্স প্র্যাকটিসে সবসময় বলি, মানুষকে সবসময় বলি যে আপনি যদি সৎ থাকেন, সততার মধ্যে থেকে কিন্তু অনেক বেনিফিট পাওয়া যায় এই দেশে, মিথ্যা বলতে হবে না। আমাদের দেশের লোকজন এমন এমন কিছু করেন যেটা হয়তো তার কেসের সাথে সম্পৃক্ত না, সে মিথ্যা বলে, ওদের কেসের সাথে সম্পৃক্ত না, সত্য বললেও তার সমস্যা নাই, কিন্তু ইচ্ছা করে মিথ্যার আশ্রয় নেয়, কারণ না বোঝার কারণে। একটা প্রসঙ্গ তো এই কথাটা আজকে আসছে, একজন লোক সে আসছে আমেরিকায় 2 মাস আগে, 2 মাস আগে আসছে আমেরিকায়। 2 মাস আগে আসছে, এখন তার স্ট্যাটাস হচ্ছে আরো 6 মাস, আরো 4 মাস সে থাকতে পারবে, 6 মাসের পারমিশন তার আছে। সে করছে কার সাথে তার যোগাযোগ হয়েছে, বলছে এক্সটেনশন করে দাও, তুমি যদি আরো বেশি দিন থাকতে চাও 6 মাসের পরে সে আরো থাকবে, এক্সটেনশন করে দাও। সে করলো কি না বুঝে এই 2 মাস পরে এক্সটেনশন ফাইল করে দিল। তখন আপনি এখন বলেন, একটা লোক যদি আমেরিকা আসে, তাকে 6 মাসের জন্য পারমিশন দেওয়া থাকার জন্য, এখন সে 2 মাস পরে সে বুঝলো তার 6 মাসের পরে তার হবে না, এটা কেমন লাগে? সে তো বুঝে না জিনিসটা। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। আমরা অনেক সময় দেখা যায় আমেরিকাতে যে কার সাথে চলেন, কার সাথে পরিচয় আছে, আপনার কার সাথে হ্যাং আউট করেন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমাদের বাংলায় শুনে আসছে সঙ্গদোষের লোহা জলে ভাসে। সে হয়তো আনএডুকেটেড, সে আপনাকে হয়তো হেল্প করার চেষ্টা করছে, কিন্তু সে রং হেল্প অলওয়েজ হার্ট। কোন সময় রং হেল্প না জানলে বলবেন আমি জানি না, কিন্তু মিথ্যা যদি আপনি হেল্প করতে যান, এটা কিন্তু তার ক্ষতি ছাড়া লাভ হবে না। আপনার প্রসঙ্গ ধরে আমার আরো একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা হচ্ছে আপনি এই যে কিছুক্ষণ আগে বলছিলেন যে 6 মাসের যে ভিসাটা দিয়েছে, তারপরে আফটার 2 মান্থ সে তার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেছে। রিসেন্ট কিন্তু 1 মাস স্টেপ পারমিশন দিচ্ছে। সেই ক্ষেত্রে আসলে I-94 যাদেরকে 1 মান্থ দিচ্ছে, তারা যদি আপনার চিন্তা করে যে ওকে ফাইন, আমার 1 মাস না, আমি আরো এক্সটেন্ড করতে চাই, আরো 1 মাস 2 মাস থাকতে চাই, সেক্ষেত্রে তারা কি করবে? ধন্যবাদ। যদি কারো এইরকম 1 মাস না, অনেকের আমরা দেখেছি 15 দিনেরও ভিসা দিচ্ছে, যখন তারা সন্দেহ করে যে ভদ্রলোক বা ভদ্র মহিলা এই দেশে ভিসা টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করবে, তাকে তারা স্বল্প সময় দিয়ে দিচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি যদি এক্সট্রা অর্ডিনারি কস্ট থাকে, আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু অনেক সময় তারা করে কি, স্ট্যাম্পে লিখে দেয় যে নো এওসি, নো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, নো চেঞ্জ অফ স্ট্যাটাস, COS, নো চেঞ্জ অফ স্ট্যাটাস, নো এক্সটেনশন অফ স্ট্যাটাস, তাহলে কি এটা সে I-94 পাবে? I-94 লেখা থাকে, কোন সময় লেখা থাকে, কোন সাধারণত 6 মাসের দিয়ে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় তারা যখন সন্দেহ করে, তারা একবার সব লিখে সিল মেরে দেয়। তো এই ক্ষেত্রে এক্সেপশন অবশ্যই আছে। আমরা অন্য কেস করেছি, লেখা আছে যে নো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, নো AOS। তো দেওয়ার পরে আমরা যদি দেখি গুড কজ, সবসময় ব্যতিক্রম আছে, গুড কজ দেখাতে পারলে সব কাজগুলাই খুব সহজে করা যায়। ফাস্ট ট্র্যাক ডিপোর্টেশনটা যদি একটু, মানে আমরা যারা বাঙালি প্রবাসী আছে অনেকেই হয়তো বুঝতে পারছি না
সেটা যদি একটু সহজ করে ধন্যবাদ। দিতেন তাদের ফাস্ট জন্য। ট্র্যাক ডিপোর্টেশন হচ্ছে যারা বর্তমানে অ্যাসাইলাম ফাইল করছে, বর্ডার দিয়ে তো এখন বন্ধ বললেই চলে। যদি কেউ এখন বর্তমানে অ্যাসাইলাম বা উইথহোল্ডিং রিমুভাল ফাইল করে, তাদের কেসগুলো হচ্ছে কি খুব দ্রুত তাদেরকে ইউএসসিআইএস ইন্টারভিউ ডাকে। অনেকে ডাকে না, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম হবে না, মানে একই ধরনের, হয়তো একই বাসায় দুটো লোক থাকে, একজনেরটা ফাস্ট ট্র্যাক, একজনেরটা ফাস্ট ট্র্যাক না। সো তাদেরকে র্যান্ডমলি তারা ইন্টারভিউতে ডাকবে। ডাকার পরে অবশ্যই ইউএসসিআইএস তাদেরকে, এই ক্ষমতাটা এখন আর খুব কম, এক্সেপশনাল ছাড়া তারা তাদেরকে অ্যাসাইলাম গ্র্যান্ট করে। তারা তখন কোর্টে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে রিমুভাল প্রসিডিংসের জন্য, এটাকে বলা হয় রিমুভাল প্রসিডিংস। রিমুভাল প্রসিডিংয়ে তাদেরকে একজন জাজের সাথে দেখা করতে হবে। তখন তারা করে কি মাস্টার হিয়ারিং দিয়ে একটা ইমিডিয়েট মাস্টার হিয়ারিং দেবে। মাস্টার হিয়ারিংয়ে তার সব ডকুমেন্ট চাইবে, একটা নেক্সটে ট্রায়াল ডেট দেবে। ট্রায়াল ডেট অথবা ইন্ডিভিজুয়াল হিয়ারিং বলে আমরা। তো আমরা যারা ট্রায়াল অ্যাটর্নি, আমরা এটাকে ট্রায়ালই বলি অথবা ইন্ডিভিজুয়াল হিয়ারিং বলি। ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ে সে যদি কেস তার প্রুফ করতে না পারে, তাকে ডিপোর্ট করা হয়। এবং অনেকে যে ভুলটা করে বর্তমানে, আইসের ইন্টারভিউতে তারা যায় না। দেখা গেল যে বর্ডার দিয়ে আসছিল, কোনো সময় তার ইন্টারভিউ হয় নাই, তখন আইস তাকে একটা সেটিং ইন্টারভিউ দিচ্ছে যে তুমি এই মাসের 1 তারিখে দেখা করো। সে যার বন্ধু বান্ধবের সাথে কথা বলে, সে আর যায় না। এই ক্ষেত্রে আইস কিন্তু তাকে খুঁজতে থাকে। আইস তাকে যখন খুঁজতে থাকে যে সে যায় না, যেহেতু টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করছে, তখন তারা করে কোর্টে যখন যায় মাস্টার হিয়ারিংয়ে, তাদের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আইস এসে হাজিরা দেয় নাই। আবার অনেকে এই কাজটা করে, মাস্টার হিয়ারিংয়ে তারা যায় না। অনেকে ভাবে যে আমাকে গেলে হয়তো গ্রেফতার করবে আইস, তারা যায় না। যখন তারা যায় না, তখন কিন্তু অটোমেটিক অর্ডার অফ ডিপোর্টেশন। যদি আপনি কোর্টে, আমেরিকান ক্রিমিনাল কোর্টে যদি কারো যদি হিয়ারিং থাকে এবং ডেট থাকে যাওয়ার জন্য, সে যদি না যায়, অটোমেটিক তার এগেইনস্টে ওয়ারেন্ট অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে যায়, যেহেতু সে ফিউজিটিভ, পলাতক ধরা হয়। ইমিগ্রেশন আইনের সেম হচ্ছে, যদি কেউ কোর্ট হিয়ারিং এ না যায়, তার বিরুদ্ধে ইন অ্যাবসেন্সিয়া অর্ডার অফ ডিপোর্টেশন হয়। ইন অ্যাবসেন্সিয়া মানে তার অবর্তমানে। এই ক্ষেত্রে সে যদি গুড কজ শো করতে পারে আমরা, যে সে যায় নাই কারণ সে চিঠি পায় নাই বা অসুস্থ ছিল, হয়তো শর্ট টাইম উইদিন 30 ডেজ আমাদের করতে হয় এটা যদি অ্যাকসেপ্ট করে, দেন আবার সে ডেট অফ যেতে হবে। আবার অনেকে করে যে ইন্ডিভিজুয়াল হিয়ারিং, অনেকে ট্রায়ালে অনেকে যায় না। ট্রায়ালে না যাওয়ার কারণে অটোমেটিক অর্ডার অফ ডিপোর্টেশন হয়ে যায়, আর কিছু করার থাকে না। এক্ষেত্রে আমরা সবসময় বলি, আমি অনেক কল পাই যাদের অ্যাটর্নি অলরেডি বর্তমান আছে, তাদের কেস পেন্ডিং আছে, তারা আমার সাথে কথা বলতে চায়, স্যার আপনারা তো সবসময় দেখি একটু কথা বলতে চান। তো আমার প্রশ্ন হলো এখানে, যদি আপনি অ্যাটর্নিকে পে করে থাকেন, হুএভার ইট ইজ, সে আপনাকে সার্ভিস দিতে বাধ্য। এবং আমার ক্লায়েন্টদেরকে আমি সার্ভিস দিতে বাধ্য। অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই হবে সবার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনি আপনার অ্যাটর্নিকে দেখা করবেন, যোগাযোগ করবেন। যদি থার্ড কোনো অ্যাটর্নির পরামর্শ চান বা কনসাল্ট করতে চান, ইউ শুড কাম উইথ প্রপার ওয়ে। সো কনসালটেশন ফি দিয়ে আসবেন, ফাইল নিয়ে আসবেন। একটা ফাইল দেখা ছাড়া, ডাক্তার যেমন রোগী না দেখে প্রেসক্রিপশন দেওয়াটা প্রথমবারের মতো খুব কঠিন হয়, আমরা এরকম ফাইল, সম্পূর্ণ ফাইল না দেখে তার কাছে সিদ্ধান্ত দেওয়া খুব কঠিন, বা পরামর্শ দেওয়া নট ইজি। আমি আবারও গ্রিন কার্ডের প্রসঙ্গে চলে আসছি। আপনি বলছিলেন আপনার কথা আলোচনার মাধ্যমে যে 2 বছর, 5 বছর, 10 বছর, মানে সাধারণত যারা আসলে EB1 থেকে EB2 থেকে যারা গ্রিন কার্ড পাচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে গ্রিন কার্ডের আপনার টাইম ডিউরেশনটা। ধন্যবাদ। গ্রিন কার্ডটা দেওয়া হয় 2 বছর অথবা 10 বছর। 5 বছরের গ্রিন কার্ড নাই, 2 ইয়ার্স অথবা 10 ইয়ার্স। 2 ইয়ার্স কাদের হয়? যাদের সম্পর্কটা, যারা 2 ইয়ার্স হয় স্বামী স্ত্রীর গ্রিন কার্ড 2 ইয়ার্স। যদি বিয়ের বয়স 2 বছরের কম হয়, ধরেন একজন XY কে বিয়ে করলো এবং বিয়ের বয়স 2 বছরের কম, এর মধ্যে যে গ্রিন কার্ডটা ইস্যু হয়ে যায়, সে 2 বছরের গ্রিন কার্ড পাবে। আর যদি 2 বছরের বেশি হয় বিয়ের বয়স, তাহলে সে 10 ইয়ার্স গ্রিন কার্ড পাবে। আবার যদি গ্রিন কার্ড ধারী কেউ কাউকে গ্রিন কার্ড মাধ্যমে গ্রিন কার্ড হয়, সে কিন্তু 10 ইয়ার্সের গ্রিন কার্ডই পায়। তো যারা 2 বছরের গ্রিন কার্ড পান, তারা হয়তো ভাবে যে তাদের গ্রিন কার্ডটা পার্মানেন্ট হয়ে গেছে। এটা কিন্তু পার্মানেন্ট গ্রিন কার্ড না, এটাকে বলা হয় কন্ডিশনাল রেসিডেন্ট। কন্ডিশনাল রেসিডেন্ট বলতে তারপরে 2 বছর
আপনি টার্মস কন্ডিশন মেনে চললেন কিনা এটার উপর ডিপেন্ড করবে। আপনার ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না এবং আপনারা স্বামী স্ত্রীর যে সম্পর্ক ওটা বজায় থাকবে। একসাথে ট্যাক্স ফাইল করবেন, একসাথে বাসা শেয়ার করবেন, একই জায়গায় থাকবেন, ব্যাংক অ্যাকাউন্ট কমিংলিং হবে, আপনাদের জয়েন্ট সব জায়গায় ঘোরাঘুরি করবেন, সব মিলিয়ে এটা 2 বছর তারা ভেরিফাই করবে। 2 বছর পূর্ণ হওয়ার 3 মাস আগে আপনাকে ফাইল করতে হবে কন্ডিশন রিমুভ করার জন্য। তো কন্ডিশন রিমুভ করতে না এখানে আবার অনেক শর্ত জড়িত। এই জন্য আসলে একটু আলোচনাটা যদি I-751 কন্ডিশন রিমুভ করতে চান আপনারা প্রথমে করতে হবে আপনারা বিয়ের পর থেকে বা গ্রিন কার্ড যে দিন ইস্যু হয়েছে 2 বছরের গ্রিন কার্ড তারপর থেকে আপনারা একসাথে একই বাসায় থেকেছেন, একই বেড শেয়ার করেছেন। আপনাদের যদি ছেলে সন্তান মেয়ে সন্তান হয়ে থাকে অবশ্যই প্রুফ দিবেন এবং আপনারা জয়েন্ট লিস্ট থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ট্যাক্স ফাইল থাকতে হবে। জি আচ্ছা। ইমিগ্রেন্টরা করে কি গ্রিন কার্ড পাওয়ার পরেই মনে করে আমাকে তার আর প্রয়োজন নাই বলতে তারা করে কি সিঙ্গেল ট্যাক্স ফাইল করে। সিঙ্গেল যদি কেউ ট্যাক্স ফাইল করে এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি, যে তা আপনার প্রথমে সন্দেহ ঢুকায় দিলেন যে আপনার বিয়েটা গুড ফেথ ম্যারেজ ছিল না। তো এই কারণে অনেকে নষ্ট হয়ে যাচ্ছে। তবে যদি আপনি অ্যাবিউসিভ কোনো এভিডেন্স বা কোনো কিছু থেকে থাকে একা ফাইল করতে পারেন, এমন না যে আপনি তার সাথে সারা জীবন নাকে খত দিয়ে থাকতে হবে। সেই ভদ্রলোক যে আপনাকে জন্য অ্যাপ্লাই করেছিল সে যদি আপনাকে অ্যাবিউজ করে তখন কিন্তু আপনি একাই আবার গ্রিন কার্ড কন্ডিশন করার জন্য ফাইল করতে পারেন। এই ক্ষেত্রে ভয়ের কোনো কারণে আমরা আইনের মধ্যে সবকিছু আছে। আবারও বলছি এই দেশে সঠিক তথ্য দিয়ে আইনের মাধ্যমেই আইনের প্রয়োগ করে আপনারা সুবিধা পেতে পারেন। এই জন্য মিথ্যা তথ্য দেওয়ার প্রয়োজন নাই। অনেকে ভাবে যে শুধু এই ভদ্রলোকের কথা শুনলে তার হবে না। বি ট্রুথফুল। আমরা আপনাকে অ্যাটর্নি এট ল হিসাবে যতদূর সম্ভব আপনাকে আমরা হেল্প করতে পারবো। 10 বছরের গ্রিন কার্ড কাদেরকে দেওয়া হয় আসলে? 10 বছরের গ্রিন কার্ড সাধারণত প্যারেন্টসরা, যারা প্যারেন্টসরা পায়, তারপরে যাদের বিয়ের বয়স 2 বছরের উপর তারা পায়। অন্যান্য সব ক্ষেত্রে 10 বছরের গ্রিন কার্ড দেওয়া হয়। তবে আবার ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে 2 বছরের গ্রিন কার্ড দেওয়া হয়, যদি আপনারা দেখতে চায় যে এটা সলিড কিনা। দর্শক দেখছিলেন আমেরিকান ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। আমরা বরাবরের মতো কথা বলছিলাম আমাদের আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর অ্যাটর্নি মঈন চৌধুরীর সাথে, এবং আমাদের এই অনুষ্ঠানের যে প্রধান প্রত্যাশা বা আমাদের যে প্রয়াস সেটাই থাকে কিন্তু আপনাদের পাশে থাকা, সহযোগিতা করা এবং ইমিগ্রেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা, যাতে আমরা সবাই বা আমেরিকান ল জানতে পারি এবং তার মাধ্যমে আমরা আমাদের কেসগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন চ্যানেল আইয়ের সকল আয়োজন। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256।